আজ আমি আলোচনা করব বেসিক ল্যাবরেটরি প্রিন্সিপাল অ্যান্ড প্রসিডিওর সম্পর্কে। তা ল্যাবরেটরি ওরিয়েন্টেড কাজে যেতে গেলে আমাদের কিছু কিছু টার্মিনোলজি বা কিছু কিছু টার্মের সঙ্গে পরিচিত হতে হয়, এবং ল্যাবরেটরি মানেই আমরা জানি প্যাথোলজি। প্যাথোলজি কী? প্যাথোলজি হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেখানে ডিজিজ কী করে হয়েছে, ডিজিজে কী ধরনের ডিজিজ, তার কী এফেক্ট হতে পারে এবং তার ক্লিনিক্যাল এবং স্ট্রাকচারাল কী অল্টারেশন হয়েছে, সেটাই হচ্ছে সেই স্টাডিটাকেই বলা হয় প্যাথোলজি। এবার প্যাথোলজির অনেকগুলো ব্রাঞ্চ আছে, প্যাথোলজি অনেকভাবে ভাগ করা যায়, সেটা তার মধ্যে একটা হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজি কী? ক্লিনিক্যাল প্যাথোলজি হচ্ছে ল্যাবরেটরি টেকনিককে ইউজ করে যে ডিজিজকে আমরা আইডেন্টিফাই করি বা ডিজিজকে ফাইন্ড আউট করি, সেটাই হচ্ছে সেই পার্টটাকে বলা হয় ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজি কীভাবে কাজ করে বা ক্লিনিক্যাল প্যাথোলজিতে কী করে কাজ করা হয়? প্রথমে পেশেন্টকে ইনস্ট্রাকশন করা হয়, কালেকশন অফ স্পেসিমেন করা হয়, প্রিজারভেটিভ অফ স্পেসিমেন করা হয়, মানে স্যাম্পেলটাকে প্রিজার্ভ করা হয়, অ্যানালাইসিং স্পেসিমেন যে কী টেস্ট করা হয়েছে সেটাকে অ্যানালাইসিস করা হয়, প্রিপেয়ারিং দেয়া রিপোর্ট প্রিপেয়ার করা হয়, রিপোর্টের টাইপ করা হয় এবং পাঠিয়ে দেওয়া হয় ডক্টরের কাছে। এই যে আমরা টেস্ট করছি, এই টেস্টটা ডক্টরের বা ফিজিশিয়ানের কী কাজ করে, কীভাবে হেল্প করে? এটা একটা ডায়াগনোসিস করতে সাহায্য করে, কি হয়েছে সেটা করতে সাহায্য করে, ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন দেয়, তার কীরকম কী মনিটর করতে হবে এবং তাকে কী ওষুধ দিতে হবে, ওষুধটা কীভাবে কাজ করছে, সেই সম্পর্কে ডাক্তার এই একটা ক্লিনিক্যাল রিপোর্টের উপরে, এই টেস্টের উপরে পুরোপুরি তার সমস্ত ডায়াগনোসিসটা ডিপেন্ড করে, এবং তার একটা পেশেন্টকে সুস্থ হওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই এই টেস্টের উপরেই ডিপেন্ড করে। ক্লিনিক্যাল ল্যাবরেটরির কী কী ব্রাঞ্চ আছে, কতগুলো ভাগে ভাগ করা যায় ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে, আমি এখানে পয়েন্টের মাধ্যমে দেখিয়েছি। ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে প্রথমেই হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি, হেমাটোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজি হচ্ছে যেখানে ইউরিন স্টুল টেস্ট করা হয়, হেমাটোলজি মানে যেখানে হচ্ছে ব্লাডের আরই টিসিডিসি ইএসএ করা হয়, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি যেখানে বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে বিভিন্ন ইন্টারপ্রিটেশন করা হয়, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এবং সেলুলজি যেখানে ব্যাকটেরিয়া এবং ভাইরাস নিয়ে কাজ করা হয়, ব্যাকটেরিয়া কালচার করা হয়, ভাইরাসের বিভিন্ন রকম ভাইরাসের প্যারামিটার করা হয়, সেটা হচ্ছে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি এবং সেলুলজি। ব্লাড ব্যাঙ্ক মানে হচ্ছে একটা পেশেন্টের কতটা ব্লাড লাগবে বা কতটা ব্লাড আমরা ব্যাংকের মতো, যেরকম আমাদের ব্যাংক হয় ঠিক ব্লাডও ঠিক এরকম ব্লাড কীভাবে প্রিজার্ভ করবো, ব্লাড কাকে কোন ব্লাড দেবো, ব্লাডের কী কী কম্পোনেন্ট আছে সেইগুলো সম্পর্কে ওরিয়েন্টেড আলোচনা করা হয়, সে স্টাডি করা হয়। হিস্টোলজি অ্যান্ড সাইটোলজি যেখানে হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে মেনলি আমার হচ্ছে বিভিন্ন বডি ফ্লুইড, বডিতে যেরকম ফ্লুইড হয়, বডি ফ্লুইড বিভিন্ন টিস্যু নিয়ে এখানে কালচার করা হয়। এখানে কালচার মানে এখানে ডিসকাস করা হয় বা এখানে স্টাডি করা হয়। ফাংশন অফ ক্লিনিক্যাল প্যাথোলজি। ক্লিনিক্যাল প্যাথোলজির কী ফাংশন আছে? ফাংশন হচ্ছে এটা কি কোয়ান্টিটেটিভ, এটা মেনলি আমার ক্লিনিক্যাল প্যাথোলজি কী করে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ অ্যানালাইসিস অফ বডি ফ্লুইড, প্লাজমা, সিরাম, স্পুটাম, এগুলো সব স্পুটাম এবং বডি টিস্যু ফ্লুইড, ক্যালসিয়াম, এগুলো সমস্ত কিছুই কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করে তার ইন্টারপ্রিটেশন করা হয় এবং সেই হিসাবে ডক্টর তার এটাকে আমি জানলাম ক্লিনিক্যাল প্যাথোলজি কত রকমভাবে ভাগ করা যায়। এবার আমরা জানবো ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে আমাদের কাজ হচ্ছে সেই ল্যাবরেটরিকে কতভাবে ভাগ করা যায়। সেই ল্যাবরেটরি হচ্ছে 3 রকম ভাগ করা যায়। একটা হচ্ছে প্রথমটা আমরা জানবো হচ্ছে প্যাথোলজি ল্যাবরেটরি ইন পারফর্ম লো কমপ্লেক্সিটি টেস্ট মানে যেগুলো হচ্ছে ইজিলি করা যায় সেইগুলো, যেমন তার মধ্যে কী আছে, এটা হচ্ছে লো কমপ্লেক্সিটি টেস্ট, এটা একটা ক্যাটাগরি, যেটা হচ্ছে হিমোগ্লোবিন ইএসআর, পিসিবি, ইউরিন আরইএমই, ইউরিন প্রেগনেন্সি টেস্ট, প্রেককালার টেস্ট করা যায়, হিমোগ্লোবিন খুবই একটা ইজি টেস্ট, ইএসআর, পিসিবি এগুলো করা যায়। সেকেন্ড আসবো মডারেট কমপ্লেক্সিটি টেস্ট ল্যাবরেটরি, টেস্ট ল্যাবরেটরি। এই মডারেট কমপ্লেক্সিটি টেস্ট ল্যাবরেটরিতে কী করা হয়? এখানে করা হয় কি, এখানে ফিজিশিয়ান কনফার্ম করে কি ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশন করতে কারো করে, এখানে হচ্ছে আমার কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করা হয় এবং তার থেরাপি মনিটরের কাজে লাগে। এটা হচ্ছে লো কমপ্লেক্সিটি ল্যাবরেটরি থেকে একটা হচ্ছে একটু মডারেট কমপ্লেক্সিটি টেস্ট ল্যাবরেটরিতে কী করা হয়, এখানে কাজ করার জন্য এখানে যেহেতু লো কমপ্লেক্সিটি টেস্ট ল্যাবরেটরি থেকে একটু মডারেট, সেজন্য এখানে কাজ করতে গেলে টেকনিশিয়ানদের প্রপার এডুকেশন দরকার, ট্রেনিং দরকার, এক্সপিরিয়েন্স দরকার, আন্ডারস্ট্যান্ডিং, তার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকবে সেই সম্পর্কে তার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, মানে বিভিন্ন কিছু নলেজ থাকতে হবে,
গ্লাস ওয়্যার, প্লাস্টিক ওয়্যার, রিয়েজেন্ট, ইনস্ট্রুমেন্ট সম্পর্কে। ক্যারেক্টারিস্টিক্স অফ দি টেস্টিং ডিভাইস সাচ অ্যাজ ক্যালিব্রেশন, কোয়ালিটি কন্ট্রোল এবং মেইনটেনেন্স। মানে এই যে এই বিভিন্ন রকম টেস্টিং ডিভাইস আছে তার ক্যালিব্রেশন করা, কোয়ালিটি কন্ট্রোল করা, যেগুলো সেগুলো ঠিক আছে কিনা এবং তার মেইনটেনেন্স করা, প্রপার হ্যান্ডেলিং করা, এগুলো হচ্ছে মডারেট কমপ্লেক্সিটিতে টেস্ট ল্যাবরেটরিতে যে টেকনিশিয়ান কাজ করবেন বা যে ম্যান কাজ করবে তাদের এগুলো খুবই এসেনশিয়াল। মডারেট কমপ্লেক্সিটি টেস্ট ল্যাবরেটরিতে কী কী টেস্ট করা হয়? এখানে টেস্ট করা হয় রুটিন হেমাটোলজিক্যাল টেস্ট, রুটিন ইমিউনোহেমাটোলজিক্যাল টেস্ট, RE and urine, stool, CSF, semen and other body fluid, RE bacteriological test, semen smear examination, culture, CS, মাইকোলজিক্যাল টেস্ট। মাইকোলজিক্যাল টেস্ট মানে এখানে হচ্ছে মাইকোলজিক্যাল টেস্ট হচ্ছে ফাঙ্গাস, মাইকোলজি হচ্ছে ফাঙ্গাস টেস্ট করা হয়। রুটিন সেরোলজিক্যাল টেস্ট, রুটিন ইমিউনোলজিক্যাল টেস্ট, যেমন এলাইজা করা হয়, HIV করা হয়, HBV, HCV এগুলো করা হয়। রুটিন বায়োকেমিস্ট্রি টেস্ট অ্যান্ড অর্গান ফাংশন টেস্ট। অর্গান ফাংশন টেস্ট রুটিন বায়োকেমিক্যাল টেস্টের মধ্যে, বায়োকেমিস্ট্রি টেস্টের মধ্যে হচ্ছে সুগার, ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, এগুলো রুটিনের মধ্যে পড়ে এক্সেট্রা। এবং অর্গান ফাংশন টেস্টের মধ্যে হচ্ছে LFT, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, হার্ট ফাংশন টেস্ট, এগুলো। হাই কমপ্লেক্সিটি টেস্ট ল্যাবরেটরিতে কী করা হয়? স্পেশাল হেমাটোলজিক্যাল কোয়াগুলেশন টেস্ট, স্পেশাল হেমাটোলজিক্যাল টেস্ট, স্পেশাল বায়োকেমিক্যাল টেস্ট ইনক্লুডিং PCR 18, 26, সিগমা 12 প্যানেল করা হয়। ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়। স্পেশাল টাইপ অফ ইমিউনোলজিক্যাল টেস্ট আর হরমোন টেস্ট করা হয়, টিউমার মার্কার করা হয়, এটা হাই কমপ্লেক্স। এটা সাধারণত অনেক বড় বড় ল্যাবরেটরিতে হয়। ডিসইনফেকশন হচ্ছে কি? ক্লোরিন ইজ অ্যান ইউনিভার্সাল ডিসইনফেক্টেন্ট হুইচ ইজ অ্যাক্টিভ ইন অল মাইক্রো অর্গানিজম। ক্লোরিন মানে হচ্ছে ব্লিচিং পাউডার, সোডিয়াম হাইপোক্লোরাইড, যেটাকে আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করি। এটা কি করে? স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড ইজ কোরোসিভ টু মেটাল। এটা অক্সিডাইজিং এজেন্ট। এ জেনারেল অল পারপাস ল্যাবরেটরি ডিসইনফেক্টেন্ট সলিউশন অফ সোডিয়াম হাইপোক্লোরাইড শুড হ্যাভ এ কনসেন্ট্রেশন অফ 1 গ্রাম পার লিটার। যেটা আমরা জেনারেল ল্যাবরেটরিতে ইউজ করি সেটা 1 গ্রাম পার লিটার হিসাবে কনসেন্ট্রেট থাকে। ইন দি প্রেজেন্স অফ লার্জ অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার অর আদার ডিলিং উইথ ব্লাড স্পিলেজ অর এ স্ট্রং সলিউশন সোডিয়াম, যদি অর্গানিক ম্যাটার বা ব্লাড স্পিলেজ পড়ে বা স্পুটাম থাকে, সেখানে আমরা 5 গ্রাম পার লিটার কনসেন্ট্রেশন ইউজ করব। মোস্ট ডিসইনফেক্ট্যান্ট হ্যাভ টক্সিক এফেক্ট, হেন্স গ্লাভস, অ্যাপ্রন অ্যান্ড আই প্রোটেকশন শুড বি ওয়ার্ন। এই ডিসইনফেক্ট্যান্ট যখন আমরা ইউজ করব তখন আমাদের গ্লাভস, অ্যাপ্রন, আই প্রোটেকশন ইউজ করতে হবে। এবার এক্সাম্পল অফ ডিসইনফেক্ট্যান্ট এক্সাম্পল কী কী আছে? ক্লোরিন আছে, ফর্মালডিহাইড, গ্লুটালডিহাইড, অ্যালকোহল, আয়োডিন, হাইড্রোজেন পারঅক্সাইড। আমরা ডিসইনফেক্টেন্ট কীভাবে করে করবো? কন্টামিনেশন সারফেস করতে গেলে, কন্টামিনেশন যেমন ফ্লোরে পড়ে গেল বা টেবিলে, ওয়ার্কিং টেবিলে পড়লো, সেখানে আমরা 5 গ্রাম ব্লাড পড়লো, স্পোটাম পড়লো, বডি ফ্লুইড পড়লো, সেক্ষেত্রে আমরা 5 গ্রাম পার লিটার সোডিয়াম হাইপোক্লোরাইড ইউজ করবো। আর যদি রুম করতে হয়, পুরো রুম বা ইকুইপমেন্ট করতে হয়, রুমের মধ্যে যে ইনক্লুডিং যে ইকুইপমেন্ট আছে সেগুলো ফিউমিগেশন করবো ফর্মালডিহাইড গ্যাস দিয়ে। এবার আমরা ল্যাবরেটরি কাজ করতে গেলে হ্যাজার্ড থাকে, বিভিন্ন রকম হ্যাজার্ড। সেই হ্যাজার্ডগুলো কী কী? প্রথমেই আসে আমাদের ল্যাবরেটরি ওরিয়েন্টেড কাজ করতে গেলে প্রথমে নিডিল একটা খুব ভাইটাল একটা ইকুইপমেন্ট। সেটাতে কী কী হ্যাজার্ড হতে পারে? অ্যাক্সিডেন্টাল ইনোকুলেশনে তোমার ফুটে এরোসেল হতে পারে, স্পিলেজ হতে পারে। সেন্ট্রিফিউজ মেশিন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট ইন ক্লিনিক্যাল প্যাথোলজি বা ল্যাবরেটরি, মেডিকেল ল্যাবরেটরি। সেন্ট্রিফিউজে কী হতে? অ্যারোসল স্পিলেজ অ্যান্ড টিউব ব্রেকেজ হতে পারে। ভিতরে টিউব ভেঙে অনেক সময় ভেতরে থেকে যায়, সেখানে হাত দিলে হাত কেটে যেতে পারে বা সেখান থেকে হতে পারে। কালচার, স্টারার, সেকার্স অ্যান্ড অ্যালিগেটর্স, এখান থেকে অ্যারোসল স্প্ল্যাশিং অ্যান্ড স্পিলেজ হতে পারে। ওয়াটার বাথে কী হতে? ওয়াটার বাথে মাইক্রো অর্গানিজম গ্রোথ করে। কিন্তু এখানে একটা দেখো, এগুলো তো হ্যাজার্ড হচ্ছে, কিন্তু এর সঙ্গেও আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, রিস্ক ফ্যাক্টর কী আছে। যদি আমরা নিডিল যদি প্রিক হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের HIV হওয়ার চান্স থাকে 0.3%, মানে HCV হতে পারে 2 to 10% এবং HBV হতে পারে 30%, কিন্তু HBsAg হওয়ার চান্স খুব বেশি থাকে, HIV হওয়ার চান্স খুব কম থাকে। আমরা আগের পার্টটাতে জানলাম ইকুইপমেন্ট রিলেটেড হ্যাজার্ড, কী কী ইকুইপমেন্ট থেকে কী কী হ্যাজার্ড হতে পারে। এখন আমরা জানবো ইকুইপমেন্ট ইউজ ইন রিডিউস হ্যাজার্ড এবং এই হ্যাজার্ডটাকে কী করে কমানো যায়।
তাহলে বায়োলজিক্যাল সেফটি ক্যাবিনেট, এই সেফটি ক্যাবিনেট যদি আমরা ইউজ করি তাহলে অ্যারোসেল এবং স্প্ল্যাটার থেকে আমাদের প্রোটেক্ট করবে। স্প্ল্যাটার শিল্ড, যদি আমরা ফেস শিল্ডের মতন স্প্ল্যাটার শিল্ড ইউজ করি তাহলে স্প্ল্যাটার অফ স্পেসিমেন এবং কেমিক্যাল থেকে যে স্প্ল্যাটার বেরোয় সেগুলো প্রোটেক্ট করা যাবে। পিপিটিং এইডস, পিপিটিং এইডস ইউজ করলে কী হবে, তাহলে আমাদের মাউথ পিপিটিং করতে হবে না। পিপিটিং যে গেজেটগুলো থাকে সেগুলো ইউজ করলে মাউথ পিপিটিং করতে হবে না আমাদের। গগলস ফর সেফটি, গগলস ইউজ করলে কী হবে, স্প্ল্যাশ হবে না, অ্যারোসেল আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্টে আসবে না। ফেস শিল্ড, ফেস শিল্ড ইউজ করলে কী হবে, ইম্প্যাক্ট অ্যান্ড স্প্ল্যাশ। কমন কজেস অফ ফায়ার ইন দ্য ল্যাবরেটরি, কী কী কারণে ল্যাবরেটরিতে ফায়ার হয়, সে ইলেকট্রিক্যাল ওভারলোডিং হলে হতে পারে, পোর ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স হলে হতে পারে, ইকুইপমেন্ট লেফট সুইচ অন আননেসেসারিলি, যদি আমরা সুইচটাকে অন করে রাখি আননেসেসারি তাহলে হতে পারে পোর ইলেকট্রিক্যাল, যদি ইলেকট্রিক্যালের কোনো মেনটেন্যান্স না হয় সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ওভারলোডিং হতে পারে। মনে করুন 5 অ্যাম্পিয়ারের সুইচে 5 অ্যাম্পিয়ারের প্লাগে আমরা 15 অ্যাম্পিয়ারের প্লাগ দিয়ে দিয়েছি, সেখানে ইলেকট্রিক্যাল ওভারলোডের ন্যাকেট ফ্লেম, যদি আমরা ফ্লেমে কাজ করতে করতে ন্যাকেট করে রেখে চলে যাই সেক্ষেত্রে হতে পারে। মিস ইউজ অফ ম্যাচেস, যদি দেশলাইকাঠি আমরা ইউজ করি মিস ইউজ করে সেগুলো, যদি ফ্লেমেবল অ্যান্ড কেমিক্যাল এক্সপ্লোসিভ স্টোর ইন অর্ডিনারি রেফ্রিজারেটর করি সেক্ষেত্রে আমাদের ল্যাবরেটরিতে ফায়ার হচ্ছে। এবার আমরা জানবো ল্যাবরেটরিতে কী ধরনের ফায়ার হয় এবং কী করে তার কী করে আমরা তাকে প্রিকশন করতে পারি বা কী করে তাকে আমরা সেই রিডিউস করতে পারি ফায়ারটাকে। যদি আমাদের পেপার, উড, ফেব্রিকের যদি আগুন লাগে তাহলে আমরা কি করব, ওয়াটার দেব। কিন্তু আমরা ওয়াটার, ইলেকট্রিক্যাল ফায়ার, ফ্লেমেবল লিকুইডস, বার্নিং মেটালস, অ্যালকালি মেটালসে ইউজ করব না। যদি ফ্লেমেবল লিকুইড অ্যান্ড গ্যাসেস হয়, যদি ফ্লেম যদি লিকুইড থেকে হয়, ফ্লেমেবল লিকুইড এবং গ্যাসেস ইলেকট্রিক্যাল ফায়ার্স থেকে হয় তাহলে কী করব, কার্বন ডাইঅক্সাইড বা পাউডার ইউজ করব। ড্রাই পাউডারও আমরা ইউজ করতে পারি। যদি ফ্লেমেবল লিকুইডস হয়, ফ্লেমেবল লিকুইডস থেকে যদি আগুন লাগে তাহলে আমরা ফোম ইউজ করব। কিন্তু ইলেকট্রিক্যাল ফায়ারের ক্ষেত্রে আমরা ফোম ইউজ করব না। তো এইটা আমাদের খুব কেয়ারফুলি জানতে হবে। ল্যাবরেটরি ওয়ার্কারদের প্রিকশন, আগুনের এগেনস্টের প্রিকশন নিতে গেলে কী করতে হবে, কখনও আগুন জ্বালিয়ে রেখে যাবে না, স্মোকিং করা যাবে না। বার্নিং ম্যাস্টিক শুড নট বি থ্রোন, আগুন জ্বালানো ম্যাস্টিক ছুঁড়ে ফেলা যাবে না। দি ল্যাবরেটরি ওয়ার্কার শুড নো দি লোকেশন অফ ফলোয়িং ইকুইপমেন্টস, কোথায় কোন জিনিসটা আছে সেটা জানতে হবে। চার্জ ফায়ার স্টোয়িং, বাকেট অফ স্যান্ড, ফায়ার ব্ল্যাঙ্কেটস, এগুলো কোথায় আছে সেগুলো ল্যাবরেটরি ওয়ার্কারদের জানতে হবে ফর রিডিউস ফায়ার। এবার আমরা জানবো ল্যাবরেটরি ফার্স্ট এড কিট। ল্যাবরেটরিতে ফার্স্ট এড কিট রাখতে হবে ল্যাবরেটরিতে, যেটা খুব এসেনশিয়াল এবং খুব ইম্পর্ট্যান্ট। সেই ল্যাবরেটরি ফার্স্ট এড কিটের মধ্যে কী কী থাকবে, কিটের মধ্যে থাকবে কটন, উল, গজ, স্প্রিট, রোলার, ব্যান্ডেজ, অ্যাডেসিভ টেপ থাকবে, সিজার থাকবে, টিনচার, আয়োডিন থাকবে, 1 গ্রাম আয়োডিন 95% অ্যালকোহলে থাকবে যে টিনচার আয়োডিনটা হবে, ডেটল, স্প্রিট, স্যালাইন 20%, 2% সোডিয়াম কার্বনেট থাকবে, 5% অ্যাসিডিক অ্যাসিড থাকবে, 8% ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড থাকবে, মিল্ক অফ ম্যাগনেশিয়াম যেটাকে বলা হয়, 5% সব সলিউশন থাকবে। তো এইগুলো দেখে মনে হচ্ছে যে এত কিছুর কী কাজ, কিন্তু ল্যাবরেটরিতে এগুলোর প্রত্যেকটার অ্যাপ্লিকেশান আছে। যদি আমরা ঠিক সেইভাবে যদি ল্যাবরেটরিতে কাজ করি তাহলে এটার প্রত্যেকটা জিনিসের আমরা ঠিক অ্যাপ্লিকেশান আমরা জানতে পারবো এবং সেটাই আমরা আমি পরে আলোচনা করছি সেটা নিয়ে। এবার সেইগুলোই আলোচনা করছি। যদি কন্ট্রাক্ট হয়, করোসিভ কেমিক্যালস অ্যান্ড রিয়েজেন্টে যদি কন্ট্রাক্ট হয়, যেমন হচ্ছে অ্যাসিড স্প্ল্যাশ অ্যান্ড স্কিনে, যদি তোমার যদি কাজ করতে করতে হাতে বা পায়ে যদি অ্যাসিড পড়ে যায় তখন আমরা কী করব, ওয়াশ উইথ ট্যাপ ওয়াটার, দেন বাথ উইথ এফেক্টেড এরিয়া উইথ কটন সোকড ইন 5% সোডিয়াম কার্বনেট। তাহলে আমাদের হাতে বা পায়ে যদি যেখানে আমাদের অ্যাসিড পড়ে যাবে আউট সারফেস অফ দি বডি, সেখানে কী করবো, আমরা জলে ধুয়ে সঙ্গে 5% সোডিয়াম কার্বনেট দেবো। সোডিয়াম কার্বনেটটা কেন দেবো, কারণ অ্যাসিড জলে তো ওয়াশ হয়ে গেল, ওয়াশ হয়ে যাওয়ার পরে যে রিমেনিং অ্যাসিডটা থাকবে সেটা 5% সোডিয়াম কার্বনেটে নিউট্রালাইজ করবে। অ্যাসিড এবং বেসিকের একটা রিয়াকশানে
লবণ এবং জল তৈরি হয় আমরা জানি। যদি অ্যালকালাই, যদি ক্ষার পড়ে যায় তাহলে কী হবে, ক্ষার পড়ে গেলে সঙ্গে সঙ্গে ওয়াশ করবো এবং উইথ সেখানে আমরা 5% অ্যাসিটিক অ্যাসিড দেবো। এইটা 5% অ্যাসিডিক অ্যাসিড। অনেক সময় কোশ্চেন আসে যে হাতে যদি অ্যাসিড পড়ে যায় তাহলে কী করবে। অ্যাসিড পড়লে সোডিয়াম কার্বনেট ক্ষার দিতে হবে, আর যদি ক্ষার পড়ে যায় তাহলে অ্যাসিড দিতে হবে। যদি ফেনল হয়, লার্জ ভলিউম অফ ওয়াশ উইথ লার্জ ভলিউম অফ ট্যাপ ওয়াটার, ইউজ পলিইথিলিন গ্লাইসেরল মিক্সড উইথ ওয়াটার। আই অ্যাক্সিডেন্ট, এবার ল্যাবরেটরিতে কাজ করতে গেলে অনেক সময় চোখে অ্যাক্সিডেন্ট হয়, যেমন কি অ্যালকালি বার্নস আর মোর ডিজাস্টার দ্যান দোজ অফ অ্যাসিড বার্ন। অ্যাসিড অর অ্যালকালি স্প্ল্যাশ ইন দি আই, যদি পড়ে যায় তাহলে ইমিডিয়েট কী করতে হবে, ওয়াশ করতে হবে আই উইথ প্লেন্টি অফ ট্যাপ ওয়াটার বাই হোল্ডিং অ্যাপার্ট অফ আইলিড। উপরে চোখের পাতাটা ধরে সেখানে প্রচুর পরিমাণে ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। ওয়াশ করে যদি খুব সিরিয়াস হয়ে যায় তাহলে আমাদের ফিজিশিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। যদি আমরা পয়জনাস রিয়েজেন্ট খেয়ে নিই, গলায় চলে যায়, তাহলে কী হবে, স্পিরিট আউট, যেটা তাড়াতাড়ি বের করে দিতে হবে। মাউথকে ভালো করে ট্যাপ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে। দেন কী করতে হবে, ভমিটিং যেগুলো ভমিটিং ওয়ার্ম সল্ট ওয়াটার, যাতে ইনডিউস ভমিটিংটাকে বাড়ানো যায়, ভমিট করা যায়, যাতে ভেতরে যে করোসিভ পয়জনটা ঢুকে গেছে, রিয়েজেন্টটা ঢুকে গেছে, সেটা যেন ভমিট করে বেরিয়ে আসে। এবার আমরা ল্যাবরেটরিতে কাজ করছি, ইনফেকশাস স্পেসিমেন নিয়ে সবসময় কাজ করছি। যদি ইনফেকশন স্পেসিমেন যদি আমাদের চলে যায়, তাহলে মুখে চলে যায়, তাহলে কী করতে হবে, সঙ্গে সঙ্গে মুখ ধুতে হবে। ধোয়ার পরে অ্যান্টিসেপটিক লোশন রিন্স ইন মাউথ থ্রুলি উইথ ট্যাপ ওয়াটার, অ্যান্টিসেপটিক লোশন দিয়ে আমাদের রিন্স করতে হবে মাউথটাকে, যাতে আমাদের ওটাকে ডিসইনফেক্টিং করে দিতে পারে। করোসিভ রিয়েজেন্ট যদি আমাদের মুখে চলে যায়, ওয়াশ উইথ মাউথ ওয়াটার, অ্যান্টিটোড সাচ অ্যাজ 5% সোপ সলিউশন, 5% ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। যদি আমাদের লিপ এবং টাঙে যদি করোসিভ রিয়েজেন্টের কন্ট্যাক্টে আসে তাহলে কী করতে হবে, যদি অ্যাসিডের কন্ট্যাক্টে আসে তাহলে ওয়াশ করে দিতে হবে ট্যাপ ওয়াটার দিয়ে। তারপরে এফেক্টেড এরিয়াতে 2% সোডিয়াম কার্বনেট দিতে হবে। অ্যাসিড হলে, ক্ষার হলে কী হবে, অ্যালকালাই হলে 5% অ্যাসিডিক অ্যাসিড দিতে হবে। এবার যদি আমাদের ল্যাবরেটরির কাছে ব্রোকেন গ্লাসে যদি কেটে যায়, ইনজুর হয়, তাহলে কী করতে হবে, সেক্ষেত্রে কী করতে হবে, ওয়াশ করতে হবে। কী করে, ইমিডিয়েট উইথ ডিসইনফেক্টেন্ট সলিউশন ডাইলুটেড ডেটল উইথ কভার্ড উইথ কী করতে হবে, গজ এবং অ্যাডহেসিভ টেপ দিয়ে আটকে দিতে হবে। ল্যাবরেটরিতে কাজ করতে গেলে পেশেন্টের অনেক সময় ব্লিডিং হয় প্রচণ্ড, যেমন ব্লাড ফ্লেবোটমিস্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্লিডিং হচ্ছে, ব্লাড কিছুতেই বন্ধ হচ্ছে, তখন কী করতে হবে, পেশেন্টটাকে শুইয়ে দিতে হবে। এফেক্টেড যেখান থেকে ব্লিডিং হচ্ছে সেখানে কী করতে হবে, স্টেরাইল গজ প্যাড দিয়ে চেপে প্রেশার দিতে হবে। প্রেশার দিয়ে এই সময় অ্যান্টিসেপটিক সাচ অ্যাজ আয়োডিন টিংচার অ্যান্ড ব্যান্ডেজ করে দিতে হবে। ক্লিন দি এফেক্টেড এরিয়া বাই ইউজিং অ্যান্টিসেপটিক সাচ অ্যাজ আয়োডিন টিংচার অ্যান্ড ব্যান্ডেজ। ল্যাবরেটরিতে কাজ করতে গেলে কী হবে, বার্নস হতে পারে। বার্নসম্যান কী করে করবে, বার্নস ম্যানেজমেন্ট করলে যদি মাইনর বার্নস হয় তাহলে এফেক্টেড এরিয়া কোল্ড ওয়াটার দিয়ে ওয়াশ করে দিতে হবে এবং স্টেরাইল ড্রেসিং করতে হবে। আর যদি সিভিয়ার হয়, if the victim is on fire, put out the fire by using any material such as sheet, towel, বার করে নিয়ে আসতে হবে। pour cold water of the affected area, remove shouldering cloth as quickly as possible, তার গায়ে যে জামা কাপড় আছে সেটাকে খুলে ফেলতে হবে। The responsibility of laboratory worker, laboratory workerদের কী কী রেসপন্সিবিলিটি থাকে। The laboratory worker plays an important role to find out the causes of disease. The laboratory worker thus helps the patient to get better to providing accurate test finding to the physician. The laboratory technician should to look after all equipment carefully and should try to use the correct amount of reagent needed for each test. Every laboratory worker must maintain high moral and professional standard to behavior. The laboratory worker should not offer personal excuse for shortcoming in the performing of duty.